মধ্যবিত্ত পরিবারে আমাদের বোন বিয়ে দিতে চায় না কেন জানো? নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবাদের মানসিকতার জন্য। এদের মনস্তাত্ত্বিক দিকটা অদ্ভুত। এরা মনে করে এরা যেহেতু অতি কষ্টে সন্তানদের বড় করেছে, তাই সন্তানদের উপর শুধুই তাদের অধিকার এবং খবরদারি চলবে। সেখানে ছেলের বউরা বরাবর তৃতীয় পক্ষ তাদের কাছে, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই রাখে, এবং আস্তে আস্তে এই দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তুমি ভেবো না এখানে তোমার সামনে দাঁড়িয়ে তোমার প্রেমিকার ভাইয়েরা সব যুক্তিহীন এবং জাজমেন্টাল কথাবার্তা বলছে। সবটাই আমাদের বোনের জন্য আমাদের ইমোশন, ভাইদের ইমোশন। শান্ত কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, আপনাদের কোনো কথাই যুক্তিহীন নয়। আমি আপনাদের ইমোশনকে রেসপেক্ট করি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি এতিম। ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছেন। মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, এবং ছেলেদের বইয়ের মধ্যে খবরদারি করার জন্য তিনি রইলেন না। কিছু মাস আগে তিনিও মারা গিয়েছেন। কথাটা খুবই শান্তভাবে বলে শান্ত। শামীন মাথা তুলে শান্তর দিকে তাকায়। লিভিং রুমের সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে নিমেষেই একটা অপরাধ বোধ দেখা দিয়েছে। এভাবে একটা লোককে আঘাত করে ফেললো তারা। আলো প্রচণ্ড ক্ষেপে যায়, বিড়বিড় করে বলে ওঠে, এভাবে ডেকে এনে এত কথা শোনানো হচ্ছে? আজ এই লোকটার সাথে বোঝাপড়া আছে। শামীন ঘুরে সবার দিকে একবার তাকিয়ে শান্তর দিকে তাকায়। তারপর নরম গলায় বলে, সরি, আমরা জানতাম না আসলে, নয়তো এই প্রসঙ্গ তুলতাম না। শান্ত চুপ করে থাকে। শামীন কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এই শহরে কোনো আত্মীয় স্বজন আছে? শান্ত মাথা নাড়ায়। বন্ধু বান্ধব আছে কিছু। তাদের ফোন করে ডেকে নাও, আমি কাজে রাখছি, একটু পরে সেটা তোমার রেজিস্ট্রি হবে। শান্তর মনে হলো শামীন তার সাথে মজা করছে। সে বোকার মতো সবার মুখের দিকে তাকাচ্ছে। আলো দোতলা থেকে কয়েক মুহূর্ত শামীনের দিকে তাকিয়ে থেকে ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা থম মেরে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। পড়ে এসে সজোরে একটা চিমটি কেটে দেয় ঈশিতাকে। আনন্দিত গলায় বলে ওঠে, তুমি স্বপ্ন দেখছো না। শামীন ঘরে ঢুকতেই আলো ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেয়র সাহেব, অনেক থ্যাংক ইউ। শামীন হাসে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এত খুশি হচ্ছ, মনে হচ্ছে বিয়েটা তোমারই। আলো মাথা তুলে শামীনের দিকে তাকায়। তারপর বলে, রাজি কেন হয়েছেন এত সহজে বলুন তো? আমার খটকা লাগছে। রাজি কেন হয়েছি তা নিজেও জানি না, হঠাৎ খুব মায়া হলো, মায়া থেকে সিদ্ধান্ত বদলে ফেলেছি। নয়তো আজ উত্তম মধ্যম দিয়ে দিতাম আমার আদরের বোনের দিকে হাত বাড়ানোর অপরাধে। আর এমনিতেও ভাই বোনের ভালোবাসার গল্পে ভিলেন হবার কোনো শখ নেই আমার। এটাও একটা কারণ রাজি হবার পেছনে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আচ্ছা, এগুলো কেমন ধরনের প্রশ্ন ছিল আর কেমন ধরনের কথা ছিল ওগুলো? ঈশিতা আপু মাছ খায়, বাসে চড়তে পারে না, আপনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে এসব উদ্ভট প্রশ্ন করছিলেন কেন? শামীন হেসে আলোর নাক টিপে দেয়। তারপর নরম গলায় বলে, কিছু প্রশ্নের উত্তর দিলেই কি মানুষের সম্পর্কে ধারণা করা যায় আসিয়া? আমি প্রশ্নের উত্তরগুলো জানতে প্রশ্ন করিনি, আমি ছেলেটার ধৈর্য দেখছিলাম। ইয়াসার মির্জার বোনকে বিয়ে করতে হলে তাকে ধৈর্যশীল হতে হবে, একেবারে ইয়াসার মির্জার মতো ধৈর্যশীল। আলো হেসে ফেলে। শামীন বলে, যাই হোক, কাজে আসছে, তুমি একটু রান্নার দিকটা দেখবে। নতুন জামাইকে ভালো মন্দ না খাইয়ে কিভাবে পাঠাই? পাঠাই মানে কোথায় পাঠাবেন? বিয়ে পড়িয়ে ওর বাসায় পাঠিয়ে দেবো। ঈশিতা আমার কাছে থাকবে, 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ঈশিতাকে নিয়ে যাবে। আলো তাকিয়ে আছে, বিরস মুখে বলে, নয়, হ্যাঁ, বিয়েটা পড়িয়ে রাখছি, সামনে ইস্যুর পরীক্ষা। সংসার 1 মাস পরে করলে কি অসুবিধে? এতটুকু ধৈর্য ধরতে পারবে না কেউ? পৃথিবীর সব ধৈর্য স্বামী ইয়াসার মির্জা একাই ধরবে? ঈশিতা এসে ঘরের বাইরে দাঁড়ায়। শামীন ঘুরে তাকায় বোনের দিকে। ঠান্ডা গলায় বলে, কিছু বলবি? ঈশিতা ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। দুই ভাই বোন চুপ করে থাকে দীর্ঘ সময়। আলো মুগ্ধ হয়ে দেখতে থাকে সেই দৃশ্য। একটু পরে বলে, ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারাও কথা বলুন। শামীন মজার ছলে বলে, হ্যাঁ যাও, আর শোনো, কোনো মাছের আইটেম রেধো না, তোমার ননদাই মাছ খায় না। ঈশিতা হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি তুমি রেধো, আমি মাছ খাই, ওর ভাগেরটাও আমি খাবো। এত লাফালাফি করছো কেন? এখন লাফালাফি করার সময়?
নেক্সট মান্থে ডেলিভারি, শান্ত থাকো। ঋতুর হাত দুটো শক্ত করে ধরে ফেলে ইলহাম। ইলহামকে দেখে ঋতু ধমকের সুরে বলে ওঠে। কেমন প্রশ্ন করা হচ্ছিল ওগুলো? ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে। আসতে বলো না, ভয় পেয়ে গেলাম যে। ঋতু বলে, একটা মানুষকে ডেকে এনে সব ভাইরা মিলে এভাবে ধরেছিলেন, শুরুতেই আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। ধরবো না? আমাদের আদরের বোনের দিকে হাত বাড়িয়েছে, এমনি এমনি দিয়ে দেবো বোনকে? হুম, নিজের বোনের বেলায় আটিশুটি, পরের বোনের বেলায় দাঁত কপাটি। বাংলাদেশের পুরুষদের মানসিকতা। ঋতুর এমন কথাই ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ক্ষণ বাদে বলে ওঠে। তুমি এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই না? ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুর দুই বাহু ধরে বলে ওঠে। শাস্তি কেন দিলে না? বড় ভাবির চেলা হয়েছো, তার কাছ থেকে শিখে নাও দোষীকে শাস্তি কিভাবে দিতে হয়। ঋতু ইলহামের চোখের দিকে তাকায়, ধরা গলায় বলে। আলোই আলোই, ঋতুই ঋতুই। ঋতুরা চাইলেও আলোদের মতো হতে পারবে না। ইলহাম চুপ করে থাকে। ঋতু বলে ওঠে। একটা সত্যি কথা বলবেন, যদি কখনোই জুই আপনাকে আমার বাচ্চার অ্যাবর্শনের কথা না বলতো, তাহলে কখনোই ওর প্রতি মুগ্ধতা কাটতো আপনার? নিজের বাচ্চাকে মেরে ফেলতে হবে শুনেই তো ওকে দূরে সরিয়ে দিয়েছেন, নয়তো কখনো দিতেন না। আমি এও জানি, আমার এই সন্তান জন্মানোর পরে আপনি আগের বারের মতোই শুধুমাত্র বাচ্চা নিয়েই মেতে থাকবেন। আমি চলে যাব আমার আগের জায়গায়, সেবিকা, শুধুমাত্র একজন সেবিকা আপনার আমি। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ নামিয়ে নেয়। ইলহাম বলে ওঠে। এটা তুমি একদম ঠিক বলেছ, তোমাকে আমি আমার সেবিকা হিসেবে দেখি। তবে তুমি কি জানো, তোমার মতো সেবিকা দ্বিতীয়টি আমি খুঁজে পাবো না এই পৃথিবীতে। তোমার বিকল্প কেউ নেই দেখেই আমি তোমার দ্বারস্থ হয়েছি। এখন আমাকে স্বার্থপরও ভাবতে পারো। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুকে কাছে টেনে নিয়ে নরম গলায় বলে। চোখ তুলে ঋতু ইলহামের দিকে তাকায়, চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। ওই যে বললাম, ঋতুরা কখনোই আলোই হতে পারে না। চেষ্টা আমিও করেছিলাম আলো হতে, ব্যর্থ হয়েছি। বলতে পারেন ঋতুদের আলোদের মতো আত্মসম্মান নেই, কিংবা আত্মসম্মান মায়ের কাছে হেরে যায়। মাগরিবের পরে ঈশিতা এবং শান্তর রেজিস্ট্রি সম্পন্ন হয়। শান্তর তরফ থেকে শান্তর দুজন বন্ধু সাক্ষী হয়, আর ঈশিতার তরফ থেকে তার ভাইয়েরা। বিয়ে সম্পন্ন হলে সবাই নতুন বিবাহিত দম্পতির জন্য মোনাজাত তুলে দোয়া চায়। ঈশিতা সালোয়ার কামিজ পরে আছে, ওড়না দিয়ে মাথা ঢাকা। শান্ত তার অফিসের ফর্মাল পোশাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে লিভিং রুমে বাড়ির পুরুষেরা কথা বলতে থাকে। ঈশিতা নিজের ঘরে চুপচাপ বসে আছে। তার এখনো হাত পা কাঁপছে, মনটা এখনো অস্থির, সবটা এখনো বিশ্বাস হচ্ছে না তার। আলো একটা বাটিতে কিছু ডেজার্ট নিয়ে ঘরে ঢোকে। ঈশিতাকে থম মেরে বসে থাকতে দেখে মুচকি হেসে বলে। তখন লজ্জায় কিছু খেতে পারোনি, এখন এটা খাও, তোমার পছন্দের ডেজার্ট। পরি আর ঋতু আলোর পিছু পিছু ঘরে ঢোকে। ঈশিতা লাজুক মুখটা নামিয়ে নেয়, ক্ষণবাদে মিছিমিছি রাগ দেখিয়ে আলোকে বলে। আমার বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল ভাবি, জানো? তোমার ওই পাগল স্বামীর জন্য সব ভেস্তে গেল। ধুম করে বিয়ে পড়িয়ে দিল, সালোয়ার কামিজ পরে বিয়ে করলাম। আলো হাসে। ঋতু পেটে হাত চেপে ধীরে ধীরে বিছানায় বসে। পরি আলোকে বলে। এখন কি করব ভাবি? বাসর সাজাতে হবে না? আলো মাথা নেড়ে বলে। তোমার ভাইয়া বারণ করেছে, সামনের মাসে অনুষ্ঠান করে তারপর। কথাটি বলে আলো ঈশিতার দিকে তাকায়, তারপর বলে। আপত্তি আছে? ঈশিতা মুচকি হেসে মাথা নাড়ায়। পরি বিরস্ব মুখে তাকায় সবার দিকে। এটা আবার কেমন বিয়ে? ঘটা করে বিয়ে পড়ানোর কি দরকার ছিল তবে? শান্তিনীরের গেট থেকে কিছুটা দূরেই একটা চায়ের দোকান। বন্ধুদের বিদায় দিয়ে শান্ত দীর্ঘ সময় সেই চায়ের দোকানটাতে বসেছিল। এর মাঝে চা খেয়েছে 4 কাপ। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 10:30। ঈশিতার নাম্বার অনবরত বন্ধ পেয়ে যাচ্ছে সে। বিকাল থেকে তার সাথে যা যা হয়েছে তাতে এমনিতেই সে কথা হারিয়ে ফেলেছে। শান্তর বেশ মেজাজ খারাপ হচ্ছে স্বামী নিয়াসার মির্জার
মাথার ওপর। যদি বউয়ের কাছে নাই যেতে দেবে তবে ঘটা করে বিয়ে কেন পড়িয়ে দিল? অবশ্য শান্ত অনুমান করেছে এটা হচ্ছে শান্ত আর ঈশিতার শাস্তি। বুদ্ধিমান ইয়াসার মির্জা খুবই ঠান্ডা মাথায় শান্তর থেকে প্রতিশোধ নিয়েছে। বিরস মুখে দূর থেকে শান্তিনীরের গেটের দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলে ওঠে। চায়ের দোকানের বিল মিটিয়ে উঠে পড়ে শান্ত। তারপর দোকান থেকে বেরিয়ে রাস্তায় চুপচাপ হাঁটাহাঁটি করতে থাকে। চায়ের দোকানের লোকগুলো খুবই কৌতূহলী হয়ে দেখতে থাকে স্যুটবুট পরিহিত এই সুদর্শন যুবকটিকে। শেষবারের মতো শান্ত ঈশিতার নাম্বার ডায়াল করে নাম্বারটা বন্ধ পায়। বিরক্তিতে শান্ত কপাল কুঁচকে ফেলে। এই ভাইবোনগুলো তাকে পাগল বানিয়ে ছাড়বে। খাবার টেবিলে পাতে খাসির আস্ত রান দিয়ে কত জামাই আদর করলো। তারপর 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ইস্যুকে উঠিয়ে নিয়ে যেও বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। শান্তর কপাল যে বরাবরই ভাঙা, আজ নতুন করে তার প্রমাণ পেল। শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার আগে বউটার মুখটা পর্যন্ত দেখতে পেল না। একটা গভীর নিঃশ্বাস ফেলে শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মিশনের প্রস্তুতি নিচ্ছে। মিশনের নাম বউয়ের মুখ দেখা। হাতের ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত পরীকে ফোন দেয়। ওপাশ থেকে পরী ফোনটা রিসিভ করেই আনন্দিত গলায় বলে, বলুন দুলাভাই, আমি আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। সবাই ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। তোমার ঈশিতা আপুর ফোন বন্ধ কেন? আপুও ঘুমাচ্ছে। কি বলুন তো দুলাভাই, গত 2 দিনের টেনশনে আপুর ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি। আপনি গেটের বাইরে এসে গিয়েছেন? হ্যাঁ, সে গিয়েছে। এখন কি করবে? রিয়াজ ভাই গেট খুলে দিলে সোজা অন্দরমহলে ঢুকে যাবেন। পুলির মা সদর দরজা খুলে রেখেছে। তারপর সোজা দোতলায় উঠবেন। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি দোতলার। আচ্ছা। অস্ফুট স্বরে শান্ত বলে ফোন কেটে দেয়। তার নিজেকে এখন চোর চোর মনে হচ্ছে। পরে চুপচাপ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। এখন যদি বড় ভাইয়া কোনো কারণে ঘুম থেকে উঠে পড়ে তাহলে তার খবর আছে। চর মেরে পরি সব দাঁত ফেলে দেবে ইয়াসার মির্জা। আলো এখনো ঘরে আসছে না দেখে শামিন বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে দোতলার লিভিং রুম সংলগ্ন ব্যালকনির দিকে যায়। তার অনুমান সঠিক, আলোকে সেখানেই পাওয়া গিয়েছে। ব্যালকনির গ্রিল ধরে ওদিক ফিরে কারো সাথে ফোনে কথা বলছে। শামিন গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই চমকে উঠে ফোনটা হাত থেকে ফেলে দেয়। ঘুরে শামিনের দিকে তাকিয়ে ফোনটা তুলে নিয়ে হিয়ার সাথে কথা বলে কল কেটে শামিনকে বলে, আপনি? তুমি কি ভেবেছিলে ভূত? না, আমি ভেবেছি পাগল। আমার অনুমান সত্যি। এখানে এসে ফোনে কথা বলার কি আছে? আপনি দলের লোকজনের সাথে কনফারেন্স কলে ছিলেন, ভাবলাম অসুবিধা হবে। শান্ত পা টিপে টিপে দোতলায় উঠতেই পড়ি একটা প্রশস্ত হাসি দিয়ে ফিসফিসিয়ে বলে, চলুন আমার পিছু পিছু আসুন। শান্তকে নিয়ে ঈশিতার ঘরের দিকে উদ্যত হতেই পড়ি থমকে দাঁড়িয়ে পড়ে। তাদের সোজাসুজি লিভিং রুমের ব্যালকনি। সেখানে শামিন আর আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আত্মা খাঁচা ছাড়া অবস্থা। এখন এদের পাশ কাটিয়ে ঈশিতা আপুর ঘরে কিভাবে যাবে সে? বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ, এই দুজন এই সময় এখানে কি করছে? শামিন পরীদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, তাই পরী আর শান্তকে দেখতে পায়নি, কিন্তু আলো দেখতে পেয়েছে। পরীর সাথে শান্তকে পা টিপে টিপে ঈশিতার ঘরের দিকে যেতে দেখে সে থম মেরে দাঁড়িয়ে আছে। শামিন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, কি হলো, থম মেরে গেলে কেন? কিছু না, বলুন। তোতলাতে তোতলাতে বলে ওঠে আলো। শামিন বিরক্ত ভঙ্গিতে বলে, বলবো মানে? ঘরে চলো, ঘুমাবে না? শান্ত দ্রুত পায়ে হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। তার চশমা খুলে দূরে ছিটকে পড়ে। আলো চোখ বড় বড় করে ফেলে। পেছনে কিছু পড়ে যাওয়ার শব্দ হতেই শামিন মাথা ঘুরিয়ে দেখতে যাবে, অমনি আলো দুহাতে তার গাল আগলে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, এই না, ওদিকে তাকাবেন না। ওদিকে তাকাবো না মানে? অবাক হয়ে বলে শামিন। আলো আমতা আমতা করে বলে, মানে আমার দিকে তাকান, শুধু আমাকে দেখুন আপনি, আমি কত সুন্দর। শামিন অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? পরি শান্তর চশমা এনে হাতে দিয়ে ফিসফিসিয়ে বলে, ঘুমিয়ে পড়েছেন নাকি মেঝেতে? উঠছেন না কেন দুলাভাই? শান্ত উঠে দাঁড়ায়। এটাই বাকি ছিল। শালিকার সামনে মান সম্মানের ছিটে ফোটাও রইল না। উঠে দাঁড়িয়ে চশমা চোখে দিয়ে পা টিপে টিপে আবারও হাঁটতে থাকে সে। শামিন আলোকে বলে, চলো ঘরে চলো, ঘরে গিয়ে খুব ভালো করে দেখবো তোমায়।
ঘরের দিকে যেতে গেলেই বিপদ। শান্ত একেবারে স্বামীনের সামনে পড়ে যাবে। তাই আলো বলে ওঠে, এই না, এখন ঘরে যাওয়া যাবে না। এখন ঘরে যাওয়া যাবে না মানে? মানে আপনি আমাকে এখানে দেখুন, আমার চোখের দিকে তাকান, আমার চোখের ভাষা পড়ুন তো মেয়র সাহেব। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, আচ্ছা পড়লাম। কি লেখা? কিছু গালাগাল লেখা। ঠান্ডা গলায় জবাব দেয় স্বামীন। আলো চুপ করে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। পরি শান্তকে নিয়ে চুপচাপ ঈশিতার ঘরে ঢুকে পড়ে। ইসমাম নিজের ঘরের বাইরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরীর কাণ্ড কারখানা সে খুবই মনোযোগ দিয়ে দেখেছে। সে সেই তখন থেকে নিশ্চুপ হেসে যাচ্ছে। এমন হাসি সে অনেক দিন হাসেনি। শান্তরা চোখের আড়াল হলেই আলো কপাল কুঁচকে স্বামীনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চলুন ঘরে চলুন। স্বামীন অবাক হয়ে বলে, এইমাত্র কত আহ্লাদি গলায় কথা বলছিলে, এর মধ্যে কথা সুর পাল্টে গেল। আলো ভেঙচি কেটে দ্রুত পায়ে নিজেদের ঘরে ঢুকে যায়। স্বামীন বিরস মুখে আলোর পিছু পিছু যায়। মেয়েদের মুড সুইং বোঝা তার মতো তুচ্ছ স্বামীনের সাধ্য নয়। দরজা চাপিয়ে পড়ি বিছানার কাছে গিয়ে ঈশিতাকে ঘুম থেকে তোলে। ঈশিতা উঠে বসে চোখ ডলে নিয়ে শান্তকে দেখে প্রথমে হতভম্ব হয়ে যায়। তারপর চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, তুমি? শান্ত এগিয়ে এসে বিছানার একপাশে বসে নরম গলায় বলে, কিছু সময় থেকে চলে যাব পাক্কা। ঈশিতার হতভম্ব ভাব কাটছে না। পরি মুচকি হেসে মৃদু স্বরে বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। পরি চলে যেতেই শান্ত দরজার ছিটকিনি তুলে দিয়ে ঘুরে তাকায়। ঈশিতা গম্ভীর কণ্ঠে বলে, মতলব কি তোমার? শান্ত কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে বলে, তোমাদের 4 ভাই বোনের সবসময় এটা কেন মনে হয় আমি মতলব নিয়ে ঘুরি? আশ্চর্য, আমি গরিব হতে পারি, মতলবই নই। ভাইয়া কি বললো শোনোনি? 1 মাস পরে। লজ্জা মাখা মুখে বলে ওঠে ঈশিতা। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি বউটাকে দেখতে এসেছি শুধু। দোতলার পশ্চিম পাশে টানা বারান্দার দরজা ঠেলে ইসমাম বারান্দায় পা বাড়াতেই থমকে যায়। পরি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইসমাম ক্ষণবাদে বলে ওঠে, ও তুমি? আমি ভেবেছি মারুফা চাচির ভূত। পরি ইসমামের মশকরা গায়ে না মেখে তার হাতের দিকে তাকায়। স্বামী নিয়াসার মির্জার ভোলা ভোলা ছোট ভাইয়ের হাতে সিগারেট। খুবই অবাক করা বিষয়। ইসমাম পরির দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকিয়ে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। পরি চুপচাপ বারান্দা থেকে চলে যেতে নিলে ইসমাম বলে ওঠে, বুদ্ধিটা ভালো ছিল। আমার আসলে ভাইয়াকে বলতে লজ্জা লাগছিল। শান্তকে এনে ভালোই করেছো তুমি। ইস্যুর ভালো লাগবে। পরি দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর চুপচাপ হেঁটে দোতলার লিভিং রুমে গিয়ে বসে পড়ে। তাকে আরো কিছুক্ষণ পাহারাদার হয়ে থাকতে হবে। ইসমাম বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পরির দিকে তাকিয়ে থাকে। পড়াশোনা ছাড়া সবকিছুই করতে দেখা যায় এই মেয়েকে। এই ডাক্তারি পাশ করবে কিভাবে? মুন্না ভাই MBBS এর ফিমেল ভার্সন বিছানার উপর দুজনে বসে আছে। একজনের পিঠে পিঠ ঠেকিয়ে ঠেকিয়ে রেখেছে আর একজন। কেউ কারো মুখ দেখছে না। চুপ করে আছে দুজন। কিছুক্ষণ পরে শান্ত বলে ওঠে, ঘুমিয়ে পড়লে নাকি? না, বলো। ঘুম ঘুম কণ্ঠে বলে ঈশিতা। শান্ত ম্লান হেসে বলে, আমাকে বিয়ে করতে যতটা আগ্রহী ছিলে, বিয়ে করে ততটা নির্লিপ্ত লাগছে তোমাকে। তো কি করব? আপনাকে মাথায় উঠিয়ে নাচবো? কাট কাট বলে ঈশিতা। শান্ত হেসে ফেলে বলে, একেবারে ভাইদের মতো হয়েছ, কথাবার্তা শুনলেই গলা শুকিয়ে যায়। ঈশিতা ঠোঁট টিপে হেসে বলে, 2 ঘন্টা হয়েছে, এখন যাও। কাল অফিস আছে না? অফিসে যেতে না পারলে চাকুরি থাকবে না। চাকুরি না থাকলে কিন্তু বউ থাকবে না। শান্ত মৃদু হেসে হুট করে ঈশিতার মুখোমুখি বসে পড়ে ঈশিতাকে আগলে নেয়। ভালোবাসার মানুষের আচমকা স্পর্শে ঈশিতা লজ্জায় বিঁয়ে যায়। শান্ত নিচু স্বরে বলে, যাব, খালি হাতে কিভাবে যাই? বউটাকে একটু চুমু খেয়ে যাবো, নয়তো সারা রাত ঘুম হবে না। ঘুম না হলে হলেও অফিসে গিয়ে কাজ করতে পারবো না। কাজ করতে না পারলে পর চাকরি থেকে বের করে দিবে। চাকরি না থাকলে বউ থাকবে না। কথাটা বলে শান্ত ঈশিতার কপালে চুমু খেতে নেয়। তখনই বিকট শব্দে ইলহামের চিৎকার শুনতে পাওয়া যায়। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে ওঠে, রূপকথার 7 চম্পা ভাই ঘুমিয়ে থাকে, আর তোমার চম্পা ভাইয়েরা রাতে
12:30টার সময় তো জেগে আছে, কি বিপদ? এরা কি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ প্রবাদটা জানে না? ঈশিতা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর উঠে গিয়ে দরজার সিটকিনি খোলে। ইলহামের চিৎকার শুনে শামিন আর আলো একে অপরের মুখের দিকে তাকায়। চিন্তিত ভঙ্গিতে ছুটে ঘর থেকে বের হয়ে ইলহামের ঘরের দিকে যায়। ঘরের দরজা খোলা। ইহান ভীত চোখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে চুপচাপ। ইলহাম ওয়াশরুম থেকে ঋতুকে পাজা কোলা করে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। পেটে হাত চেপে ঋতু তীব্র আর্তনাদ করে যাচ্ছে। শামিন ইলহামের দিকে তাকায়। ঋতুকে কোলে তুলে নেওয়ায় ইলহামের শার্টে রক্ত লেগে গিয়েছে। আলো হতভম্ব হয়ে ছুটে যায় ঋতুর কাছে। কপাল কেটে রক্ত ঝরছে ঋতুর। পেটে তীব্র যন্ত্রণায় কোনো দিশা খুঁজে পাচ্ছে না সে। শামিন গিয়ে ইহানকে আগে কোলে তুলে নেয়। ইলহাম উৎকণ্ঠা নিয়ে বলতে থাকে, হঠাৎ কিভাবে পড়ে গেল জানি না, ওয়াশরুমের দরজা ভেঙে বের করেছি। শামিন এক পলক ঋতুর দিকে তাকিয়ে ইলহামকে বলে, ওকে তোল, আমি গাড়ি বের করছি। ইলহাম গায়ের রক্তাক্ত শার্ট না পাল্টেই ঋতুকে তুলে নেয়। শামিন ইহানকে আলোর কাছে দিয়ে গাড়ির চাবি নিতে ঘর থেকে বের হয়ে লিভিং রুমে আসতেই দাঁড়িয়ে পড়ে। শান্ত আর ঈশিতা তার সামনে দাঁড়িয়ে। শান্ত চোরের মতো মুখ করে রেখেছে। শামিন হতভম্ব হয়ে শান্তর দিকে তাকিয়ে বলে। আলো ইহানকে কোলে নিয়ে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। পরি কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে ছিল। শামিন ঘুরে রাগী দৃষ্টিতে পরীর দিকে তাকায়। এ ধরনের বুদ্ধি যে এই মেয়েটার মাথা থেকে বের হতে পারে তা সে জানে। পরি ছুটে গিয়ে আলোর পিছনে আড়াল হয়ে দাঁড়ায়। ইসমাম কিছুক্ষণ শামিনের দৃষ্টি দেখে মৃদুস্বরে বলে ওঠে, আমি ডেকেছি শান্তকে। ভাইয়া? শামিন ইসমামের দিকে তাকায়। আলো পাশ থেকে বলে ওঠে, চলুন না, এখন এসব থাক, শীঘ্রই গাড়ি বের করুন। শামিন দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে গাড়ির চাবি আনে। এখন এত কিছু দেখার সময় নেই তার। ঋতুর অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় গগনবিদারী চিৎকার দিয়ে যাচ্ছে। পেছনের সিটে বসে ইলহাম শক্ত করে ঋতুকে ধরে রেখেছে। আলো ইহানকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শামিনের পাশের সিটে বসেছে। শান্তি নীরের গেট থেকে রাত 12:30টায় দুটো গাড়ি বের হয়েছে। পেছনের গাড়িতে রয়েছে ইসমাম, ঈশিতা, শান্ত ও পরি। ইসমাম ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে শান্তকে বলে, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই, কালকে তো তোমার অফিস আছে। তোমাদের বাড়ির এত বড় বিপদে আমি বাসায় চলে যাব? আমি যাব হসপিটাল। ঋতু ভাবি আমাকে অনেক পছন্দ করতেন, আমিও করতাম। চলো সোজা হসপিটালে চলো। দৃঢ়ভাবে বলে শান্ত। ঈশিতা মিনমিন করে বলে ওঠে, ভাইয়া কি মনে করেছে কে জানে? আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? আসতে গেলে কেন তুমি? যত সব। শান্তকে ধমকে ঈশিতা পরীর দিকে তাকিয়ে বলে, সব কিছুর মূলেই তুই, তাই না? পরী চুপ করে থাকে। ইসমাম ঈশিতাকে বলে ওঠে, এখন এসব কথা বলার সময় মেজ ভাবির জন্য অপ্রিয় কর। ভাইয়াকে ম্যানেজ করা যাবে, তোরা কোনো অন্যায় করিসনি। বাচ্চা ইমিডিয়েটলি বের করতে হবে, নয়তো একটা অঘটন ঘটে যেতে পারে। মা ও বাচ্চা দুজনের লাইফ রিস্ক। ইলহাম ডক্টরের দিকে তাকিয়ে আছে। আতঙ্কিত লাগছে তাকে। কাপা কাপা গলায় বলে, কিন্তু এখনো সে সময় হয়নি। কিচ্ছু করার নেই ইলহাম মির্জা, দুর্ঘটনার জন্য ফ্রি টাইম লেবার পেন উঠেছে। আমাদের হাতে সময় কম, সি সেকশন ছাড়া উপায় নেই। আপনি মানসিকভাবে প্রস্তুত হন, বন্ডে সাইন করতে হবে। ইলহাম চমকে ওঠে। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, বন্ডে সই করতে হবে মানে বললাম তো রিক্স, শুধু উপরওয়ালাকে ডাকুন। ইহান অবাক চোখে সবার মুখের দিকে তাকায়। তার অবুঝ মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না কে তার প্রশ্নগুলোর উত্তর দেবে। শেষমেশ সে তার বড় বাবার কাছে গিয়ে তার হাত ধরে। শামিন ইহানের মুখের দিকে তাকায়। ইহানের চোখ দুটো ছলছল করছে। কান্না মিশ্রিত কণ্ঠে সে বলে ওঠে, আমার কি হয়েছে বলো বাবা? শামিন কোনো জবাব দেয় না, শুধু আদুরে মুখটার দিকে তাকিয়ে থাকে। আলো এসে ইহানকে কোলে তুলে নিয়ে বলে ওঠে, মাম্মা পায়ে ব্যথা পেয়েছে বাবা, ডক্টর আন্টি ব্যান্ডেজ করার জন্য নিয়ে গিয়েছে।
কাঁপা কাঁপা হাতে ইলহাম বন্ডে সই করে দেয়। হঠাৎ করে তার বুকটা মোচড় দিয়ে উঠল যেন। এতটা উতলা নিজেকে কখনো মনে হয়নি। ঋতুর কি দেখা উচিত না ইলহামের এই অবস্থা? একটু হলেও তো খুশি হতো সে, তৃপ্ত হতো সে। এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে বিড়বিড় করে ইলহাম বলে ওঠে, শুধু আমার বাচ্চার জন্য নয় ঋতু, তোমার জন্য আমি কষ্ট পাচ্ছি, সত্যিই পাচ্ছি। ঋতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে ওয়েটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ। শুধু আলো ঘুমন্ত ইহানকে বুকের সাথে আগলে নিয়ে বসে আছে। ইলহাম করিডোরের এ মাথা থেকে ও মাথা পাইচারি করছে। শামিন মাথা ঘুরিয়ে শান্তর দিকে তাকায়। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে শামিন বলে ওঠে, তুমি গেলেই পারতে, কাল অফিস আছে। ভাবির একটা ভালো খবর শুনে যাও ভাইয়া। নিচু স্বরে বলে শান্ত। অপেক্ষার প্রহর শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের হয়। ইলহাম তার দিকে এগিয়ে যায়। ডক্টর মাস্ক খুলে ইলহামের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, আপনার ছেলেকে ইন্টেন্সিভ কেয়ার ইভেনে রাখা হয়েছে। প্রিমেচুর বেবি তো, তবে চিন্তা করবেন না, 32 সপ্তাহে আপনার ছেলে বেশ হাট্টাকাট্টা। আপনার ওয়াইফের স্টিচিং চলছে, জ্ঞান নেই তার, জাস্ট প্রে ফর হার। মা ও বাচ্চাকে দুটো আলাদা কেবিনে শিফট করা হয়েছে অবজারভেশনের জন্য। নার্স ব্যতীত অন্য কেউই ঢুকতে পারবে না আপাতত। ইলহাম কিছুক্ষণ পরপর একবার ঋতুর কেবিনের সামনে গিয়ে দরজার কাঁচ দিয়ে উকি মেরে ঋতুকে দেখছে, একবার নিজের ছেলের কাছে যাচ্ছে। ইহান তার বড়মার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। কিছু সময় পরে স্বামী নিষ্পামের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানে এত লোক থাকার দরকার নেই এখন। আমি ইলহাম আর তোর বড় ভাবি থাকবো, তুই ইহান আর বাকিদের নিয়ে বাড়িতে যা। কিন্তু ভাইয়া, ভাবির অবস্থা। ফোনে জানাবো তোদের, সকালে চলে আসবি। এখন যা, সবার থাকার প্রয়োজন নেই, এটা হসপিটাল। ঈশিতা যেতে চাচ্ছিল না শুরুতেই। শামিন সবাইকে জোর করতে থাকে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে। শামিন তার দিকে তাকিয়ে বলে, তোমার বাসা তো এখান থেকে অনেকটা দূরে, তুমি বরং আমাদের বাড়িতে যাও। শান্ত মাথা তুলে শামিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, না ভাইয়া, আমি আমার বাসায় যাচ্ছি। ঋতুর কেবিনের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে ইলহাম। শামিন এক পলক ইলহামকে দেখে আলোর পাশে গিয়ে বসে পড়ে। আলো মাথা তুলে শামিনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, এই মুহূর্তে একটা শাশুড়ি মায়ের অভাব বোধ করছি খুব। সব কিছুর প্রেশার আমার উপর দিয়ে যাবে এখন। শামিন হেসে ফেলে। আলোর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, এই হাত দুটো একেবারে আমার মায়ের হাতের মতো, জানো, গোলগাল সুন্দর। আলো কোনো জবাব না দিয়ে ইলহামের দিকে তাকায়। একবার নিজের ছেলের কাছে যাচ্ছে, একবার এসে স্ত্রীকে দেখছে। ইলহামকে এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত একজন পুরুষ মনে হচ্ছে। মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতু যদি ইলহামের এই দরদটুকু দেখতো তবে খুব স্বস্তি পেত। শামিন বলে, একেবারেই ঠিক বলেছ। আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার বলে ওঠে, আমাদের বিবাহিত জীবনের বেশিরভাগ রাতই আমরা হসপিটালে কাটিয়েছি মেয়র সাহেব। শামিন হেসে ফেলে। প্রসঙ্গটা সরিয়ে বলে ওঠে, আমি ভাবছি অন্য কথা। চোখের সামনে ছোট ভাইগুলো একটা একটা করে বাবা হয়ে যাচ্ছে, নিজেকে পৃথিবীর সর্বোচ্চ ব্যর্থ পুরুষ মনে হচ্ছে। ধিক্কার জানাই নিজেকে। আলো মাথা নিচু করে ফেলে। একটা বাচ্চার জন্য লোকটার কত পাগলামি, কত ছটফটানি, কত উন্মাদনা। জ্ঞান ফিরতেই স্বামীর মুখটা দেখতে পেয়ে ঋতু আবেশে আবারও দু চোখ বন্ধ করে ফেলে। ইহানের জন্মের সময়টার কথা মনে পড়ে যায় তার। তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, ননদ সবাই ছিল তার পাশে। ছিল না শুধু এই লোকটা। আজ এই মানুষটা দু চোখে দরদ নিয়ে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাইছে? ঋতু খুবই গুরুত্বপূর্ণ কেউ তার কাছে। ইলহাম ঋতুর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। পুনরায় চোখ মেলে ঋতুর অস্পষ্ট স্বরে বলে ওঠে, ছেলেকে দেখেছেন? হ্যাঁ, দূর থেকে, ছুতে পারিনি, কোলে নিতে পারিনি। ঋতু চুপচাপ ইলহামকে দেখতে থাকে। ইলহাম একটা চেয়ার টেনে বসে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতুদের আত্মসম্মান থাকে না বলেছিলে, ঋতুরা যে এতটা স্ট্রং তা তো বলনি। ঋতু ইলহামের কথার জবাব না দিয়ে বলে, দুঃখিত, আপনাকে মেয়ে দিতে পারিনি। পরের বার।
ইলহাম হেসে ঋতুর মাথায় বুলিয়ে দিয়ে বলে। ঋতু ম্লান হাসে। ইলহাম ঋতুর মাথা থেকে হাতটা সরিয়ে নিতে চায়, তখনই ঋতু বলে ওঠে। হাতটা সরিয়ে নেবেন না, কিছুক্ষণের জন্য থাক। জীবনে কখনোই মাথায় হাত বুলিয়ে দেননি আমায়, এর অনুভূতি আমার জানা ছিল না। কেমন প্রশান্তি লাগছে নিজেকে। ইলহাম মির্জা। শামিন আলোর কণ্ঠ পেয়ে ঘুরে তাকায়। ঋতুর কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে। আলো এগিয়ে গিয়ে বলে। ভাইয়ের বউয়ের ব্যক্তিগত মুহূর্তে নাক গলানো অভদ্রতা মেয়র সাহেব, চলুন। শামিন হেসে ফেলে, তারপর বলে। জানি, তবে বোনের আনন্দ দেখে আনন্দিত হবার অধিকার আমার আছে। ঘুম থেকে উঠে ইহান নিজেকে ফুপির পাশে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলো। তাকে মাম্মার কাছে যেতে দেওয়া হয়নি দেখে অভিমানে ছোট্ট মনটা ভরে গেল। বিছানা থেকে নেমে উচ্চ শব্দে কাঁদতে শুরু করলো সে। ঈশিতা ঘুম থেকে ধরপড়িয়ে উঠে বসে। পরি একটু বাইরে গিয়েছিল, দৌড়ে ইহানের কাছে আসে। ইহানের গালে হাত বুলিয়ে বলে। কাঁদছো কেন ইনান? আমি মাম্মামের কাছে যাব। বাবা কোথায়? বলো বাবা কোথায়? কাঁদতে কাঁদতে জানতে চাই ইহান। ঈশিতা ইহানকে আগলে নিয়ে বলে। একটু পরে তোমাকে নিয়ে যাব আমার সোনা। তুমি জানো তোমার একটা ছোট ভাই হয়েছে, খুব সুন্দর একটা ছোট ভাই। ইহানের ছোট ভাইয়ের কথা শুনে অভিমান হয় খুব। ছোট ভাই হলে মাম্মা পাপারা তাকেই আদর করে শুধু। তাদের ক্লাসের রাফি বলেছে রেগে মেগে ইহান ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। ইহানের পিছু পিছু ছুটে আসছিল পরি। হঠাৎ সামনে ইসমামকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। একটুর জন্য ইসমামের সাথে ধাক্কা লাগেনি তার। ইসমাম কিছু সময় পরির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে ওঠে। পরি কি বলবে কিছু বুঝতে পারছে না। এভাবে বলার কি আছে? পরি কি কিছু ইচ্ছে করে গায়ে পড়ে? নিজের দোষ কখনো দেখে না। পরিও তো বলতে পারে সবসময় সেই পরির রাস্তায় এসে পড়ে ঠেলাগাড়ির মতো। পরির নিরাপত্তা দেখে ইসমাম হেসে ফেলে। মাথা তুলে ইসমামকে এক পলক দেখে ইহানকে ডাকতে ডাকতে এগিয়ে যেতে থাকে পরি। ইসমাম দাঁড়িয়ে পরিকে দেখতে থাকে। কিছুটা দূরে গিয়ে পরি পিছু ফিরে তাকায়। ইসমামের দিকে অনর্থক দৃষ্টি দিয়ে সামনে পা বাড়াতেই দরজার কপাটে সজোরে মাথায় বাড়ি খায়। ইসমাম বড় বড় চোখ করে ফেলে। তারপর পরির দিকে এগিয়ে যাবে, তার আগেই কপালে হাত চেপে ধরে পরি আড়াল হয়ে যায়। রাগে তার ইচ্ছে করছে মাথায় আরেকটা বাড়ি দিতে। সব সময় তার সাথেই এমনটা হবে কেন? ইসমাম দাঁড়িয়ে নিশ্চুপ হাসতে থাকে দীর্ঘ সময় ধরে। ফোনের ভাইব্রেশনের শব্দে ইসমাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ফোনটা হাতে নেয়। ফিহা নামের মেয়েটি ফোন দিচ্ছে তাকে। নাম্বারটা তার ফোনে সেভ করে দিয়েছিল ঈশিতা। এর আগে ভাইয়ার চাপে পড়ে দুবার কথা হয়েছিল মেয়েটার সাথে। টুকটাক সৌজন্য আলাপ হয়েছিল শুধুমাত্র। এখন এত রাতে মেয়েটির ফোন দেখে সে অনেকটাই অবাক হয়েছে। ফোনটা রিসিভ করতে গিয়ে করে না সে। এখন একটুও কথা বলতে ইচ্ছে করছে না। মির্জা বাড়ির নতুন সদস্যের নাম রাখা হয়েছে ইরফান। তাকে ঘিরেই মির্জা বাড়ির লোকের যত আহ্লাদ, যত আনন্দ। সবাই তাকে পেয়ে অসম্ভব খুশি। মুখ ভার করে থাকে শুধু একজন, তার নাম ইহান। মুখ ভার করে স্কুলে যায়, স্কুল থেকে ফিরে মুখ ভার করে বড় মা আর বড় বাবার ঘরে বসে থাকে। মাম্মা পাপার রুমে সে যাবে না, ওখানে ভাইকে বেশি আদর করা হয়। তারও ইচ্ছে করে মাঝে মাঝে ভাইকে আদর করে দিতে, কিন্তু তার কোলে ভাইকে দেওয়া হয় না, তাই সে যাবে না। আলোর কাছে আজকের দিনটা সবচেয়ে ব্যস্ততম দিন। আজ ফুলির মা এবং সীতারা দুজনেই ছুটিতে আছে। ঈশিতা আজ শান্তর রিসেপশনের তোড়জোড় চলছে বাড়িতে। হাতে রাজ্যের কাজ। ইরফানের বয়স 1 মাস হয়েছে। ঋতু তাকে নিয়ে চূড়ান্ত ব্যস্ত। বাড়ির সব ব্যাপার এবং ইহানকে আলোই দেখে। অবশ্য তার মেয়র সাহেব সবসময় চেষ্টা করে তার কাঁধ থেকে কিছু দায়িত্ব সরিয়ে নিজের কাঁধে নেওয়ার, কিন্তু সামনে এমপি ইলেকশন নিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরে প্রায়শই খেতে আসে না শামিন। একেবারে রাত করে বাড়িতে ফেরে এবং নিয়ম করে বউয়ের ছাড়ি খেয়ে ঘুমিয়ে যায়। আবার ঘুম থেকে উঠে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। আলো একদিন হুমকি দিয়ে বসে। এমন করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব মেয়র সাহেব। শামিন হেসে বলে, লাভ কি? রাত 12টায় তো ঠিকই দরজা খুলে স্বামীকে ঘরে ঢোকাবে। শুধু শুধু কষ্ট করে ও বাড়িতে কেন যাবে? রাগ করতে হলে এ বাড়িতে বসেও দিব্যি রাগ করা যায়।
আলো শাড়িগুলো আলমারিতে তুলে রাখতে রাখতে মনে হেসে ফেলে কথাগুলো ভেবে। আলমারিতে আরও নতুন 6টা শাড়ি যোগ হয়েছে। 4টের রং কমলা। কি অদ্ভুত একটা লোক, প্রত্যেক মাসে কিছু নির্দিষ্ট দিনে একটি করে শাড়ি নিয়ে এসে আলোর হাতে দেয়। যখনই তাকে জিজ্ঞেস করা হয় আজ কেন শাড়ি দিলেন, গম্ভীর কণ্ঠে ভাষণ দেওয়ার মতো করে বলবে, আজ অমুক দিন, এই দিনে বউকে একটা শাড়ি কিনে না দিলে স্বামিত্বের অপমান হয়। গত শুক্রবার একটা শাড়ি এনে একইভাবে হাতে তুলে দিয়েছিল মেয়র সাহেব। আলো অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ কেন? আজ তো শোক দিবস। শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সেটাই, আজ শোক দিবস। শাড়ির রং এজন্যই কালো। শোক দিবসে বউকে কালো রঙের শাড়ি দিতে হয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনাদের পলিটিশিয়ানদের সবকিছু জুড়েই দেখছি বঙ্গবন্ধু ও দেশ। একজন বাসর ঘরে বউকে বঙ্গবন্ধুর গান শোনায়, আর তাদের লিডার শোক দিবসে বউকে কালো রঙের শাড়ি উপহার দেয়। আলো উচ্চ শব্দে হেসে ফেলে। সেদিনের কথা মনে করে ইহান বিছানায় বসে ড্রয়িং করছিল। মাথা তুলে বড়মার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি হাঁটতো কেন বলো বাবা? আলো কিছু বলতে যাবে তখনই শামিন হন হন করে ঘরে ঢুকে বিছানায় বসে পড়ে। আলো অবাক হয়ে যায় অসময়ে শামিনকে এভাবে বাড়িতে দেখে। শামিনের দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বলে, কি হলো, বাইরে ঝামেলা করে এলেন নাকি? আবার কোন মেয়েকে তুলে আনলেন? না মানে এর আগেও তো ইলেকশন জিততে মেয়ে তুলে এনেছিলেন। তাই বললাম, এমনিতে আমার কোনো আপত্তি নেই, এক হাতে সংসারটা সামলাতে বেশ হিমশিম খাচ্ছি, 2-1 সঙ্গী থাকলে বেশ হতো। শেষের কথাটা বলে আলো হাসছে। শামিন আলোর দিকে তাকায়, বিরক্ত কণ্ঠে বলে ওঠে, ফিহা মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। আলো স্তব্ধ হয়ে যায়। শামিন বলে, বয়ফ্রেন্ড আছে, পরিবারের মতো বিয়ে করতে ইচ্ছুক নয়, সেটা আগে বললে কি হতো? আজ ওদের বিয়ের কথা পাকা করতে চাচ্ছিলাম, কি একটা কাণ্ড ঘটে যেত তবে। আলো শামিনের পাশে বসে বলে, ভালোই তো হয়েছে, বিয়ের দিন পালিয়ে গেলে ব্যাপারটা বিশ্রী লাগতো। শামিন আলোর দিকে তাকায়, বলে, আমি ভাবছি অন্য কথা। আমার ভাইয়ের কপালে কি বউ নেই? কি অদ্ভুত, সব মেয়েরই বয়ফ্রেন্ড আছে। কোনো মেয়েকে বিশ্বাস করে ভাইয়ের সাথে বিয়ে দিই, বিয়ের 2 দিন পরে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেলে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আমতা আমতা করে বলে ওঠে, আমি একটা কথা বলবো? বলো। পরীকে কেমন লাগে? কত সুন্দরী, ডাক্তারি পড়ছে, ভদ্র, আমরা চিনি, ওকে জানি, ওকে ইসমামের পাশে মানায়। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো অস্ফুট স্বরে বলে ওঠে, আচ্ছা থাক, বাদ দিন, আমি এমনিই বললাম, বাদ দিন। শামিন বলে ওঠে, গ্রেট গ্রেট আসিয়া, এমনটা তো কখনো মাথায় আসেনি আমার। দারুণ ব্যাপার হবে, খুব মানাবে, 100 বার মানাবে, 1000 বার মানাবে। আলো অবাক চোখে তাকিয়ে আছে। শামিনকে খুবই উচ্ছ্বসিত লাগছে। শামিন বলতে থাকে, এক মুহূর্ত দেরি করব না আমি, এক মুহূর্তও না, এক্ষুনি পোনা চাচার সাথে আলাপ করব আমি। আগে ওদের দুজনের সাথে আলাপ করে নিন। অস্ফুট স্বরে বলে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, দুজনের সাথে আগে আলাদা আলাদা কথা বলে দেখুন, দুজনের থেকে মতামত নিন, তারপর কথাবার্তা আগান। হুট করে কিছু করা ঠিক হবে না। শামিন আলোর দিকে তাকায়। এক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, তোমাকে অনেক বুঝদার এবং সংসারী লাগছে, একেবারে হোসনে আরা শান্তির মতো। এসো, আমি একটা থ্যাংক ইউ দেই তোমাকে। আলো মাথা ঘুরিয়ে ইহানের দিকে তাকিয়ে শামিনের দিকে তাকায়, চোখ পাকিয়ে বলে, এগুলো ইহান রয়েছে। শামিন অবাক হওয়ার ভান করে বলে, কি, আমি কিছু খারাপ বলেছি? আমি বলেছি থ্যাংক ইউ দিতে চাই, সরাসরি চুমুর কথা তো বলিনি। আলো কান চেপে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করুন, মুখে কি কিছুই আটকায় না আপনার? না, তোমার মুখে যেমন গালাগালা আটকায় না তেমন। বাচ্চার সামনে যত সব উল্টাপাল্টা কথাবার্তা। শামিন আলোর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, তো এটাই তো উচিত, ওদের শেখাতে হবে না বউকে কিভাবে ভালোবাসতে হয়। আলো শাড়ির আঁচল কাঁধে তুলে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। এই লোকটা একবার শুরু হলে সহজে চুপ করে না, তারই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। শামিন পেছন থেকে আলোকে কিছুক্ষণ ডাকে, তারপর হেসে আপন মনে বলে ওঠে, আশ্চর্য, সচেতনতামূলক কথাবার্তা বললে জনগণ এভাবে খেপে যায় কেন? নারীর প্রতি সহিংসতা নয়, নারীকে ভালোবাসার বিভিন্ন টেকনিক শিখতে হবে এই প্রজন্মকে।
এই প্রজন্মকে ভালো ভালো শিক্ষা না দিলে এরা দেশ এগিয়ে নিয়ে যাবে কি করে? স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে তাহলে? লাইব্রেরিতে চুপচাপ বসে আছে ইসমাম। তার সামনে একটা কফির মগ, অর্ধেকটা পরিমাণ কফি রয়েছে মগে, যা কিছুক্ষণ আগেই ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়ার অযোগ্য। কিন্তু ইসমাম ডান হাতে মগটা তুলে নিয়ে চুমুক দেয়। তার চোখ মুখের কোনো ভাবান্তর নেই। অবশ্য কিছুক্ষণ আগে তার সাথে যা ঘটে গিয়েছে, এতে এই ঠান্ডা কফি তার গলা দিয়ে দিব্যি নেমে যাচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনায় আলোকপাত করা যাক। ইসমামের জন্য পছন্দ করে রাখা পাত্রী পালিয়ে গিয়েছে। এটা ইসমামের জন্য একটা স্বস্তির খবর হলেও ইয়াসার মির্জার জন্য একটি দুঃসংবাদ। ইসমাম খবরটা পেয়েই লাইব্রেরিতে ঢুকে বসে থাকে বই হাতে নিয়ে। শামিন একটু আগে লাইব্রেরিতে এসে ইসমামের মুখোমুখি একটা চেয়ারে বসে কাশি দিয়ে ইসমামের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ইসমাম বই সামনে থেকে সরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকায়। শামিন নড়ে চড়ে বসে বলে ওঠে, তোর সাথে একটা কথা ছিল। দুইটা বলো। কিছু মনে করিস না, মেয়ের পরিবারও জানতো না মেয়ের সম্পর্ক আছে কোনো ছেলের সাথে। ইসমামের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছয়। ভাইয়া এমন করে কথা বলছে যেন ইসমাম বিয়ে ভাঙার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। শামিন ইসমামের দিকে তাকিয়ে থাকে তার জবাবের অপেক্ষায়। ইসমাম ঠান্ডা গলায় বলে ওঠে, কিছু মনে করিনি, ইটস অল রাইট। শামিন চুপ হয়ে যায়। ইসমাম বুঝতে পারছে তার ভাই শুধুমাত্র এটা বলার জন্য আসেনি, তাই নিজে থেকেই জিজ্ঞেস করে, বলো আবার কি? আরেকজনকে দেখতে যেতে হবে? কাকে? আমি যাব? এখন যাও এখান থেকে। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরীকে তোর কেমন লাগে ইসমাম? ইসমাম হতভম্ব হয়ে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন বলতে থাকে, তোর জন্য পরীকে পছন্দ করেছে তোর বড় ভাবি। ইসমাম দ্বিতীয়বারের মতো অবাক হয়। অবাক চোখে তাকিয়ে বলে ওঠে, বড় ভাবি? আমারও খুব পছন্দ পরীকে। এসব কথা আগে মাথায় আসলে কখনোই এখানে সেখানে পাত্রী দেখে বেড়াতাম না। তুই যদি আপত্তি না করিস তাহলে আমি পোনা চাচার সাথে কথা বলি। এখন তোর যদি মনে হয় পোনা চাচা এই বাড়ির কেয়ারটেকার, তাহলে আমার আর কিছুই বলার নেই। আমি পোনা চাচাকে কখনোই কেয়ারটেকারের মতো দেখিনি, তুই জানিস। সে আমাদের শুভাকাঙ্ক্ষী, বাবার দূর সম্পর্কের আত্মীয়। কখনোই তাকে আমি ওই চোখে দেখিনি, বাবাও না। ইসমাম ভাইকে থামিয়ে দিয়ে বলে, এত ফর্মালিটি করে কথা বলছো কেন? পোনা চাচাকে আমিও ওই চোখে কখনো দেখি না। যেই লোকটার কাঁধে চড়ে বড় হয়ে ওঠা, তাকে ওই চোখে দেখবো? তাহলে আমি কথা বলবো পরী আর তোর ব্যাপারে। চাইবো তোর জন্য পরীর হাত। অমন ভালো মেয়ে, মেধাবী, ভদ্র। তোর বড় ভাবি নাকি বেশ মনে ধরেছে পরীকে। ইসমাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, বড় ভাবির বেশ মনে ধরেছে। হুম তোমারও বেশ মনে ধরেছে। হুম ঠিক আছে, তুমি আর বড় ভাবি যা ভালো মনে করো। তোমরা খুশি হলে আমারও ভালো লাগবে। এখন যাও, আমি বই পড়ছি। ইসমাম শামিনকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতের বইটার পাতা উল্টাতে থাকে। শামিন ভাইয়ের থেকে মৌন সম্মতি পেয়ে যার পরনায় খুশি হয়ে যায়। তৎক্ষণাৎ সে ছুটে যায় পরীর কাছে। ইসমাম সেই থেকে লাইব্রেরি ঘরে বসে আছে ভাবলে সেহীন হয়ে। ঠান্ডা কফিটা পুরোটাই গিলেছে। তাকিয়ে থেকেছে হাতের বইটার দিকে অনর্থক। একবার পরীর কথা ভাবল সে। ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, ওই অদ্ভুত মেয়েটাকে। শামিনের কাছে আপত্তি জানালে অবশ্যই শামিন ইসমামের কথা শুনতো, কিন্তু কি লাভ? পরি না হলে অন্য কেউ, অন্য কেউ না হলে অন্য কেউ, আর কত? এভাবে আর কত? কারো পায়ের আওয়াজে ইসমাম মাথা তুলে তাকায়। ভেবেছিল ভাইয়া এসেছে। পুনরায় বইয়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলে ওঠে, বললাম তো আমি রাজি। আবার এলে কেন? যাও। আমার আপনার সাথে কথা ছিল। পরীর গলার আওয়াজে ইসমাম চমকে উঠে তাকায়। সে এই মেয়েটাকে একেবারেই আশা করেনি। পরী মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। ইসমাম নড়ে চড়ে বসে বলে, বলো। এই বিয়েতে আমি রাজি নই। ভাইয়াকে প্লিজ বুঝিয়ে বলবেন একটু আপনি। আমার আপত্তি জানানোর সাহস নেই ভাইয়াকে। ইসমাম পরীর দিকে তাকিয়ে থাকে বোকার মতো। কিছু সময় পরে নিচু স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, বলবো, যাও। পরী চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, কি হলো, যাও। আপনি কি কিছু মনে করেছেন? মনে কেন করব? তুমি একজন শিক্ষিতা এবং প্রাপ্তবয়স্ক মেয়ে। ভাইয়া ভাবির খেয়াল খুশিতে তোমার জীবন চলতে পারে না। আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো, তুমি যাও।
পরি যায় না, চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে ওঠে। আপনার মধ্যে কোনো খুঁত নেই, যে কোনো মেয়েই আপনাকে স্বামী হিসেবে পেতে চাইবে। দয়া করে এই প্রত্যাখ্যান আপনি অপমান হিসেবে নেবেন না। ইসমাম খুব ভালো করে পরীকে দেখতে থাকে। অসম্ভব রকমের সুন্দরী এই মেয়েটাকে এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক লাগছে। কথাবার্তা বলছে বড় মেয়েদের মতো, আচরণ স্বাভাবিক এবং সহজাত, কোনো ধরনের ন্যাকামি নেই সংলাপে। ইসমামের খুবই আগ্রহ জাগে মেয়েটিকে কেন তাকে প্রত্যাখ্যান করেছে তা জানতে। লাজুক এবং নমনীয় দেখতে মেয়েটির কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকতেই পারে। জিজ্ঞেস করবে না করেও ইসমাম মুখ ফসকে বলে ফেলে, বয়ফ্রেন্ড আছে? পরি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। ইসমাম বলতে থাকে, বেশ, মন দিয়ে পড়াশোনা করো, এটা বিয়ে করার সময়ও নয়, ভাইকে ম্যানেজ করবো। আমি আসলে কারো জীবনে সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকতে চাই না। ইসমামের কথা শেষ না হতেই পরি বলে ওঠে। ইসমাম কপাল কুঁচকে বলে ওঠে, সান্ত্বনা পুরস্কার? হোয়াটস দ্যাট? কিছুক্ষণ চুপ করে থেকে পরি নিচু স্বরে বলতে থাকে, প্রথম প্রেম হচ্ছে একজন পুরুষের কাছে একটা ট্রফির মতো, যেটা জিতলে নিজের জন্ম সার্থক মনে হয় তাদের কাছে। হারলে জীবনে যত বিকল্প নারী আসুক না কেন, তারা মনে করে ওটা তাদের সান্ত্বনা পুরস্কার। আমি কোনো সান্ত্বনা পুরস্কার হতে চাই না কোনো পুরুষের কাছে। ইসমাম পরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে ওঠে। মেয়েটার বয়স কত? 22 কি 23 বছর? তার থেকে 4-5 বছরের ছোট, কিন্তু বাস্তবতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার আছে, বোঝাই যাচ্ছে। পরি ইসমামকে হাসতে দেখেই মাথা তুলে তাকায় ইসমামের দিকে। ইসমাম হাসতে হাসতে বলে, অনেক বড় বড় কথা বলতে পারো দেখছি। আচ্ছা যাও, ভাইয়া আর ভাবিকে আমি খুব করে বলে দেব তোমাকে যাতে সান্ত্বনা পুরস্কার না বানানো হয়। তুমি অবশ্যই ট্রফি হবে কারো না কারো লাইফে, যে তোমাকে পেয়ে ধন্য হয়ে যাবে। ট্রফির মতো সাজিয়ে রাখবো তোমাকে, তোমার অনুভূতিকে। এখন যাও, মন দিয়ে পড়াশোনা করো। ভাইয়া যদি জানে আমি আপনাকে রিজেক্ট করেছি, তবে ভাইয়া খুব কষ্ট পাবে। আমি কোনো অবস্থাতেই ভাইয়াকে কষ্ট দিতে চাই না। আমতা আমতা করে বলে ওঠে পরি। ঠিক আছে, যাও, ভাইয়াকে বলবো আমার তোমাকে পছন্দ হয়নি। পরি চুপচাপ ইসমামের ঘর থেকে বের হয়। দরজার বাইরে দাঁড়িয়ে সে ঘুরে আবারও ইসমামের দিকে তাকায়। ইসমাম তার দিকে তাকিয়েছিল। ম্লান হেসে পুনরায় বই হাতে নেয়। পরি দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইসমাম বই হাতে নিয়ে মুচকি হাসে। যতটা ন্যাকা মনে হয়েছিল ততটা ন্যাকা নয় এই মেয়েটা। স্বামীনের চেঁচামেচিতে পরির ঘুম ভেঙে যায়। এই সপ্তাহে সে হোস্টেলে যায়নি। ঈশিতার অনুরোধে বাড়িতেই ছিল। অবশ্য স্বামীন বরাবর তাকে ধমকাতো বাড়িতে না থেকে হোস্টেলে কেন থাকে সেজন্য। চেঁচামেচির আওয়াজটা আসছে ইসমাম মির্জার ঘর থেকে। ঘরের বাইরে আলো ইরফানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মুখে দিয়ে খুব মজা করে চুষছে ছোট প্রাণটা। আলো সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তার কান শুনছে দুই ভাইয়ের কথোপকথন। পরি ঈশিতার ঘর থেকে বাইরে উকি দিয়ে দেখে, ধীর পায়ে এগিয়ে যায়। ইসমাম ল্যাপটপে কিছু একটা টাইপ করে যাচ্ছে। স্বামীনের দিকে সে মাথা তুলে তাকায় না। স্বামীন গলায় স্বর উঁচু করে বলতে থাকে, প্রথমে কেন রিজেক্ট করলি না? আমি যখন পরীর সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছি তখনই কেন রিজেক্ট করলি? এখন আমি পরীকে, পোনা চাচাকে কি জবাব দেব? তুই কেন করছিস এমন ইসমাম? তোমার কোনো জবাব দিতে হবে না, আমি পোনা চাচা আর পরীর কাছে মাপ চেয়ে নেব। কিবোর্ডে টাইপ করতে করতে ঠান্ডা গলায় বলে ইসমাম। স্বামীন কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে ইসমামের হাত থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। ভাঙচুরের আওয়াজে পরি কেঁপে ওঠে। মানুষটা তার জন্যে এত কথা শুনছে ভাইয়ার। পরি ঠিক করলো সে ভাইয়াকে সত্যিটা বলে দেবে। ইসমামকে সে রিজেক্ট করেছে, ইসমাম নয়। ইসমাম চুপচাপ বসে আছে। তার যে একটা ল্যাপটপ ভেঙে গিয়েছে সেদিকে তার কোনো হেলদোল নেই। স্বামীন কয়েক মুহূর্ত ইসমামের দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের বাইরে বেরিয়ে পরির সামনে পড়ে যায় স্বামীন। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক পলক পরিকে দেখে স্বামীন নিজের ঘরে চলে যায়। আলো ইসমামের ঘরের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে
থেকেই ইরফানকে কোলে নিয়ে শামিনের পিছু পিছু চলে যায়। পরি ইসমামের ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বিছানার ওপরে চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি ভাঙা ল্যাপটপের দিকে। ঘড়ির কাঁটা রাত 11:30 ঘরে। পরি হাতের বইটা পাশে সরিয়ে রেখে ঈশিতার দিকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে নিচু স্বরে শান্তর সাথে কথা বলছে সে। এদের কথা ফুরাতেই চায় না। পরি শুনতে পারে না এরা এত কি কথা বলে সারাদিন, কোথা থেকে খুঁজে পায় এত কথা। 3 দিন পরে শান্ত ভাইয়া ঈশিতা আপুকে অনুষ্ঠান করে নিজের বাসায় নিয়ে যাবে। তার অফিসের কাছেই 2 বেডরুমের চমৎকার দেখতে একটি ছোট ফ্ল্যাট ভাড়া করেছে শান্ত। সেদিন শান্তি নীড়ে এসে আলো আর পরীকে নিয়ে গিয়েছিল ফ্ল্যাট সাজাতে। আলো আর পরী খুব সুন্দর করে ঈশিতার নির্দেশ মতো গোটা ফ্ল্যাট সাজিয়ে দিয়ে এসেছিল। ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে পরি পশ্চিমের টানা বারান্দার দিকে যায়। হঠাৎ তার মনে হলো ইসমাম সেখানে আছে। দরজা ঠেলে দেখতে পেল তার অনুমান ঠিক, ইসমাম দাঁড়িয়ে আছে। কারো পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকাতেই পরীকে দেখে আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার হাতে একটা সিগারেট এবং আজ সে সিগারেটটা পা দিয়ে পিষে দেয় না, হাতে ধরেই দাঁড়িয়ে থাকে। পরি ধীর পায়ে এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। ইসমাম চুপচাপ। কিছুক্ষণ পরে পরি বলে ওঠে, সরি, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হয়েছে। ভাইয়া রাগ করে আছে আপনার উপর আমার জন্য, আপনার সাথে কথা বলছে না। ইসমাম ম্লান হাসে, তারপর বলে, ওই লোকটা আমার ভাইয়া। দেখবে কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে ফল কেন খাচ্ছি না বলে বোকাচোকা করছে। পরি মাথা নিচু করে মৃদু হেসে বলে, আপনার জীবনে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মনে করো ভাইয়া আমার জীবন। আমার জুতার ফিতে বেঁধে দেওয়া থেকে শুরু করে আমার সব দোষ নিজের মাথায় নিয়ে বাবার কাছে বোকা শোনা, মায়ের হাতে মার খাওয়া, সবসময় আমাকে আমাদের আগলে রেখেছে। এবারই সবার জীবনই সামিন ইয়াসার মির্জা কেন্দ্রিক। আমার আর বাবার জীবনও কিছুটা ভাইয়া কেন্দ্রিক। ভাইয়া শুধু আমাদেরকে দিয়ে গিয়েছে, প্রতিদানে কখনো কোনো কিছু চাইনি। আজ ভাইয়াকে এক প্রকার ঠকিয়েছি আমি, তাই না? প্রশ্নটি করে পরি ইসমামের দিকে তাকায়। ইসমাম 2 মিনিট চুপ করে থেকে বলে, ছোট মানুষ, এত কিছু মাথায় নিতে হবে না। ভাইয়া তোমাকে যা যা দিয়েছে তার বিনিময়ে ভাইয়া আর তার পরিবারকে ফ্রিতে চিকিৎসা দিও। বাই দ্য ওয়ে, তোমার এক্সাম কবে? নেক্সট মান্থে। প্রস্তুতি ভালো না? মানে তোমাকে সব ধরনের বাজরামি করতেই দেখা হয়, শুধুমাত্র একাডেমি বই ধরতে দেখি না। পরি হেসে ফেলে। হঠাৎ করে তার মনে হলো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা অবিকল ইয়াসার মির্জার মতো, একটুও রামগরুরের ছানা নয়। ইসমাম এক পলক পরির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পরি রেলিং ধরে দাঁড়িয়ে হঠাৎ করে বলে ওঠে, আপনার প্রাক্তন অনেক সুন্দর ছিল। ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরি চুপ হয়ে যায়। ইসমাম বলে ওঠে, সৌন্দর্য বেহিক এবং অভ্যন্তরীণ 2 ধরনের। বেহিক সৌন্দর্যের কথা যদি বলি, তার গায়ের রংটা একটু চাপা ছিল। আর অভ্যন্তরীণ সৌন্দর্যের কথা যদি বলি, তবে তার মন ছিল একেবারে সাদা, কোনো ভেজাল নেই, ফকফকা, তোমার গায়ের রঙের মতো ফকফকা। ইসমামের কথায় খিলখিলিয়ে হেসে ফেলে। ইসমামের কাছে পরীর বাচ্চা সুলভ আচরণ হঠাৎ করে বিরক্তিকর লাগছে না, যেন পরীকে হাসাতে পেরে তার ভালো লাগছে, যেন পরীকে হাসাতে পেরে তার নিজেরই খুব ভালো লাগছে। পরী হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ক্ষণবাদে পরী বলে ওঠে, তাকে মিস করেন? ইসমাম পরীর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, অন্যের স্ত্রীকে মিস করবো কেন? আমাকে কি তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের নিব্বা মনে হয়? আমি যথেষ্ট বাস্তববাদী একজন লোক, বাস্তবতাকে খুব সহজে হজম করে নিই। তোমার কোনো ধারণা নেই, সে সবসময় একটা রেসপেক্টের জায়গা হয়ে থাকবে আমার কাছে, আর কিছুই নয়। পরি চুপ করে থাকে। হঠাৎ করে এই লোকটার কথা শুনতে খুব ভালো লাগছে তার। আগে কত হেসেছে লোকটার দেবদাসের মতো অবস্থা নিয়ে, এখন পরি নিজের কাছে নিজেই বেশ লজ্জিত। ইসমাম চুপ করে থেকে বলে ওঠে, তা তুমি কখনো কাউকে পছন্দ করনি? পরি মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, করেছিলাম। আমার এক ক্লাসমেটকে 13 দিনের জন্য পছন্দ করেছিলাম। প্রথমে আমাকে ইয়াসার মির্জার আপন বোন ভেবেছিল, তাই একটু ঘুরঘুর করছিল আমার পিছু পিছু। পরে যেই শুনেছে আমি কেয়ারটেকারের মেয়ে, কেটে পড়েছে। হাসতে হাসতে বলে পরি। ইসমাম পরির দিকে তাকায়, তারপর বলে, তোমারও মনের মানুষ ছিল তো? এখন তো এটা বলাই যায় তুমি তোমার হাজব্যান্ডকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেখবে।
আমাদের যদি বিয়ে হতো তাহলে আমরা দুজন দুজনের সান্ত্বনা পুরস্কার হতাম। কি আশ্চর্য। পরি হেসে ফেলে। ইসমাম দীর্ঘ সময় পরির দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা যাও, ঘুমাও। তোমার জন্য অনেক শুভকামনা। আশা করি জীবনে এমন একজন সঙ্গী পাও যে তোমাকে ট্রফি হিসেবে দেখবে, কোনো সান্ত্বনার পুরস্কার হিসেবে নয়। আপনিও এমন কাউকে খুঁজে পাবেন আশা করি। অস্ফুট স্বরে বলে পরি। বারান্দা থেকে চলে আসে। আসার সময় ঘুরে এসে আবারও এক পলক ইসমামকে দেখে। রেলিং ধরে ওদিকে ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে লোকটা। শামিন একটু নড়তেই আলো টের পেয়ে যায় শামিন ঘুমায়নি। হাত বাড়িয়ে বেডসাইডের বাতি জেলে আলো উঠে বসে। শামিন কপালে হাত দিয়ে শুয়েছিল। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে বলে, ঘুমাওনি? আলো শামিনের কাছে এগিয়ে এসে তার কপাল থেকে হাত সরিয়ে নেয়। একটু ঝুঁকে শামিনের চুলের ভিতর আঙ্গুল ঢুকিয়ে মাসাজ করে দিতে দিতে বলে, মাথা ধরেছে খুব, এই জন্য বুঝি জেগে আছেন? ডাকলেন না কেন? শামিন হেসে আলোর ডান হাত টেনে হাতের পিঠে চুমু খায়। তারপর নিজের গালে আলোর হাতটা বুলিয়ে দিতে দিতে বলল, কি অবস্থা করেছো নিজের? কেমন অসুস্থ লাগছে তোমাকে। আমার দোষ, এত ব্যস্ততায় তোমার একটুও খেয়াল রাখতে পারি না। সামনে ইলেকশনের চাপ, এজেন্সির কাজ, দলের কাজ, ভাই বোনকে সময় দিতে গিয়ে তোমাকে খুব কম সময় দিয়ে ফেলি আমি। তুমি কি রাগ করো? আলো হেসে ফেলে। তারপর বলে ওঠে, এই সব কিছুর আপনার জীবনের অংশ। এদের প্রাপ্য সময়টুকু আপনি অবশ্যই দেবেন। আমি কেন রাগ করব? তাছাড়া আমি কি ছোট বাচ্চা যে আমার খেয়াল রাখতে হবে? শামিন উঠে বসে। আলোকে বুকে টেনে নিয়ে বলে, না, তুমি ছোট বাচ্চা নও, শুধুমাত্র মা বাবার আদরের দুলালি। আমার শ্বশুর বিশিষ্ট সাংবাদিক আতাউর আলম 2 বেলা আমাকে ফোন করে নালিশ করছে তুমি তাদের ঠিকমতো ফোন করে কথা বলো না। এমনটা কেন হচ্ছে? মিথ্যা কথা। সন্ধ্যায় আব্বুর সাথে কথা বললাম, ওনারা আপনার কাছে বানিয়ে বলেছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একটু ফ্রি হলেই ও বাড়িতে নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? আলো মাথা নাড়ায়। শামিন বলতে থাকে, আলোদের শুরুতে আন্ডার এস্টিমেট করা হয়, আলোরা কিন্তু খুব ভালো বউ হয়। আলো হাসে। অস্ফুট স্বরে বলে ওঠে, ভালো বউ কিনা জানি না, তবে বুঝতে পারছি আমার শিকড় ছড়িয়ে যাচ্ছে এই বাড়িতে। একটু একটু করে জড়িয়ে যাচ্ছি আমি। আমার অস্তিত্ব এই বাড়ির প্রত্যেকটা ইটের সাথে মিশে যাচ্ছে। শামিন 2 মিনিট আলোর দিকে তাকিয়ে থেকে ওকে আরো নিবিড়ভাবে আলিঙ্গন করে। শামিনের উষ্ণ স্পর্শ পেয়ে আলো 2 চোখ বন্ধ করে ফেলে। সে হঠাৎ টের পাচ্ছে তার বড্ড অস্বস্তি হচ্ছে। ইদানিং সে ভালো করে লক্ষ্য করেছে শামিন তাকে কাছে টানলেই তার খুব অস্বস্তি বোধ হয়। শরীরটা ভীষণ ক্লান্ত, অবসন্ন লাগে। এ রাজ্যের অবসাদ ঘিরে ধরে তাকে, কিন্তু এর সঠিক কারণ সে জানে না। জানলে শামিনকেও ব্যাখ্যা করতে পারত। অবশ্য শামিন কখনোই আলোর অনুমতি ব্যতীত আলোকে গভীরভাবে স্পর্শ করে না, কখনোই নিজের পুরুষ মনের ইচ্ছেটাকে বড় করে দেখে না। আলোর অনুমতি পড়ার চেষ্টা করে আগে। কিভাবে যেন এই লোকটা আলোকে পড়ে ফেলে খুবই সহজে। আলোর অস্বস্তি টের পেয়ে শামিন থেমে যায়। শক্ত বাহুডোর থেকে আলোর পাতলা ফিনফিনে শরীরটা আলগা করে আলোর চোখে চোখ রাখে। স্বামীকে উপেক্ষা করার অপরাধ বোধে ভুগছে আলো। তার চোখের দৃষ্টি সেটাই বলছে। শামিন তাকে ভুলতে না দিয়ে কপালে প্রগাঢ় এক চুম্বন এঁকে দেয়। আবেশে 2 চোখ বন্ধ করে ফেলে আলো। শামিন এমনভাবে বালিশে শুইয়ে দিয়েছে তাকে যেন আলো কোনো ছোট বাচ্চা। আলোকে সন্তর্পণে রাখা উচিত, নয়তো তার ঘুম ভেঙে যাবে। শামিনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে আলো। প্রতিদিন কি একটা লোকের প্রেমে পড়া যায়? অনুভূতির এমন নিয়ম আছে নাকি? তাহলে হয়তো আলো প্রতিদিন এই মানুষটার প্রেমে পড়ে। যতদিন যাচ্ছে আলোর অস্তিত্ব মিটিয়ে দিয়ে এই মানুষটা যে আরও কথাবার্তা, চালচলন, জীবন বোধ দিয়ে আলোকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে এই মানুষটা জানে না। শামিন সম্ভবত পৃথিবীর একমাত্র পুরুষ যে একজন সঠিক মানুষ হয়ে ভুল সময়ে ভুলভাবে আলোর জীবনে প্রবেশ করেছে। চেষ্টা করেছে স্ত্রীর প্রতি নিজের সর্বোচ্চ ভালোবাসার যত্ন, বিশ্বস্ততা ঢেলে দিতে। আলোকে তাকিয়ে থাকতে দেখে শামিন নরম গলায় বলে, জ্বালাবো না আজ, ঘুমাও। আলো লাজুক হাসি হাসে। শামিন বাতি নিভিয়ে শুয়ে পড়ে। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। শামিন হঠাৎ বলে ওঠে, বুকে আসতে চাচ্ছ আমার? আলো দ্বিতীয়বারের মতো লজ্জা পায়।
সে কখনোই নিজে থেকে স্বামীনের বুকে মাথা রাখে না। এই কাজটা স্বামীনই করে। আজ খুব ইচ্ছে করছিল আলোর স্বামীনের বুকে মাথা রাখতে। স্বামীন কিভাবে যেন টের পেয়ে গেল। আলোকে টেনে আলোর মাথাটা নিজের বুকে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিচু স্বরে বলে ওঠে, তোমার এক্সাম শেষ হলেই আমরা একটা বেবি নেব। আর তোমার কোনো কথা শুনবো না আমি। আমার বেবি লাগবে। আলো চুপ করে থাকে। সে তার স্বামীর হৃদস্পন্দন শুনতে ব্যস্ত। স্বামীন আলোকে বলে, ইসমাম খেতে গিয়েছিল টেবিলে? হুম খেয়েছে ঠিক মতো? হুম কি একটা কাণ্ড করে ফেললাম আলো। রাগের মাথায় ল্যাপটপটা ভেঙে ফেললাম। ও দীর্ঘদিন যাবত একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, সব নষ্ট করে দিলাম। কণ্ঠে অনুশোচনা নিয়ে বলে স্বামীন। আলো স্বাভাবিক গলায় বলে, আমার হঠাৎ মনে হলো পরি মেয়েটা বেস্ট হবে, সেই জন্যই বলেছিলাম প্লিজ 2 ভাই ঝামেলা করবেন না। আর আপনাদের ঝামেলা দেখতে একটু ইচ্ছা করে না আমার। ওর যদি ইচ্ছা না থাকে তাহলে আর দরকার নেই মেয়ে দেখার।